আসসালামু আলাইকুম। এই যে গ্যালারি, না, অপর পাশের গ্যালারিতে 103 মিটারের বিশাল একটা ছক্কা মাহমুদুল্লাহ রিয়াদ হাঁকিয়েছেন। আর তাওহিদ হৃদয় দুর্দান্ত কয়েকটা ছক্কা হাঁকিয়েছেন। আচ্ছা বলুন তো, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কি আপনি এতটুকু প্রাপ্তি নিয়ে খুশি থাকবেন? জাস্ট এতটুকু প্রাপ্তি নিয়েই কি আপনি বিশ্বকাপে যেতে চান? এই সিরিজ থেকে আসলে বাংলাদেশ দলের প্রাপ্তির জায়গাগুলো কোথায় ছিল? প্রাপ্তির জায়গাগুলো হতে পারতো বাংলাদেশ দল খুব স্বাভাবিকভাবেই চট্টগ্রামের যে মাঠে খেলা হচ্ছে, আমরা সবসময়ই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট সম্পর্কে যতটা জানি, এখানকার পিচ কিউরেটরের সঙ্গে যখন আমরা কথা বলি, তখন আমরা যতটুকু ধারণা পাই যে এই উইকেটে আপনার যদি ওই অ্যাবিলিটি থাকে, আপনি সহজেই বড় স্কোর করতে পারবেন। বাংলাদেশ দল খুব স্বাভাবিকভাবে, আমরা তখন প্রত্যাশাটা কি করি, বাংলাদেশ দল এই জায়গাটাতে উইকেটের কন্ডিশন যেমনই থাক, বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিবে। এই কারণেই, কারণ জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষ আমরা জানি, বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে কিন্তু আসলে আহ, বিশ্বের যে কোনো দলকেই সমীহ করতে হয়। তাই বাংলাদেশ দলের বোলিং লাইন আপের সামনে জিম্বাবুয়ে দল খুব স্বাভাবিকভাবেই এই জায়গাটাতে 140 বা 145-এর বেশি স্কোর করতে পারবে, সেটাও কিন্তু আসলে অনেক বেশি হয়ে যায়। সো আজকে যে 140 রান করে ফেলেছে জিম্বাবুয়ে, সেটাও আমার কাছে মনে হয়েছে যে বেশি। তো যেখানে একটা দল প্রাইম স্কোর করতে পারবে 140, 150, খুব বড় জোর, সেই জায়গাটাতে আপনি 140 বা 150 রান চেস করে কি অ্যাচিভ করতে চান, বা আসলে আপনাদের ওই টার্গেটটা আসলে কি? সেম জায়গাটাতে ওয়ার্ল্ড কাপ যখন আপনি খেলবেন 1 মাস পরেই, যেখানে আপনার প্রতিপক্ষ সব বড় বড় দল, যেখানে সাউথ আফ্রিকা আপনার প্রতিপক্ষ, যারা কিন্তু তাদের ব্যাটসম্যানরা যদি অফ ফর্মেও থাকে, তারা ওই দিন খেলতেও না পারে, তাও কিন্তু 160, 170 তারা করবে। আর যদি তারা ভালো খেলে, 200 স্কোর খুব ইজি এখনকার T20 ক্রিকেটে। সো আলটিমেটলি আপনার ওই অ্যাবিলিটি আছে কিনা, সেটা কিন্তু পরখ করে দেখার একটা বড় চান্স এই জিম্বাবুয়ে সিরিজ। আপনি জিম্বাবুয়ের এগেনস্টে বারবার চেস করছেন বা চেস করার সিদ্ধান্ত নিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, জিম্বাবুয়ের বোলিং লাইন আপ কি বিশ্বের যেই দলগুলোর সঙ্গে আমাদেরকে ফাইট করতে হবে ওয়ার্ল্ড কাপে ভালো করতে হলে, তাদের থেকেও ভালো, তাদের থেকেও অনেক উন্নত মানের, যে আমাদের জিম্বাবুয়ের বিপক্ষেও চেস করতে হবে, যেটা আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য একটা শিক্ষা হতে পারে। অবশ্যই ম্যাচ কেউ হারার জন্য মাঠে নামে না। নাজমুল হোসেন শান্ত নিশ্চিত করেই আহ, এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্তটা ঠিক ওই জায়গা থেকেই নিয়েছে, যে উইকেটের শুরুতে কিছুটা ময়েশ্চার থাকছে, যেহেতু গতকালকেও বৃষ্টি হয়েছে, আজকেও সকাল থেকে মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে, খেলার মধ্যেও টুকটাক বৃষ্টি হয়েছে, খুব স্বাভাবিকভাবেই একটু ময়েশ্চার থাকবেই, একটু আপনার ওই বল ব্যাটে ক্যারি করতে গেলে একটু স্কিডি হতে পারে, কিন্তু আহ, অতটুকু অ্যাবিলিটি আপনার ব্যাটসম্যানের নিশ্চয়ই থাকা উচিত। ব্যাপারটা যদি এমন হতে পারতো, জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং না করে বোলিং এর সিদ্ধান্ত নিতেন, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ দল বা বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে ঠিক কেমন অ্যাপ্রোচে ব্যাটিংটা করতেন। সো আলটিমেটলি প্রশ্নটা ঠিক ওই জায়গায়, টস জিতে বাংলাদেশ দল যদি আসলে ব্যাটিং করার সিদ্ধান্ত নিত, সেই ব্যাটিং করার সিদ্ধান্তর জায়গাটাতে বাংলাদেশ দলের অবশ্যই ব্যাটসম্যানদের একটা অপরচুনিটি তৈরি হতো, যে এই এই রানগুলোতে তারা আসলে কতটা বাড়িয়ে নিতে পারে, 170, 180, 200। তখন কিন্তু আসলে বাংলাদেশের ওই ব্যাটসম্যানের ওই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করার সুযোগ থাকে। যখন আপনি এখন 140-এর টার্গেটে ব্যাটিং করতে নামছেন, আলটিমেটলি এমনি আপনার লিটন কুমার দাস অফ ফর্মে রয়েছে, নাজমুল হোসেন শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন তিনি অফ ফর্মে রয়েছেন। সো এই অফ ফর্মের জায়গাটাতে তাদেরকে ফর্মে ফেরার জন্য আপনার আসলে কি দরকার? আলটিমেটলি আপনি কিন্তু খুব স্বাভাবিকভাবে একটা ওপেন ইন্ডেড ইনিংস খেলার চেষ্টা করবেন, ওপেন ওপেন ইনিংস খেলার জন্য মাঠে নামবেন। 140-এর জন্য যখন আপনি মাঠে নামবেন, 135-এর জন্য যখন আপনি মাঠে নামবেন, তখন কি আলটিমেটলি আপনার সেই প্রস্তুতির জায়গাটা থাকছে কিনা, এইটা আসলে সব থেকে বড় প্রশ্ন। আমি কখনোই ইন্ডিভিজুয়াল কোনো ক্রিকেটার কত রান করছে, নাজমুল হোসেন শান্ত কেমন ভাবে আউট হচ্ছেন, বা লিটন দাস মাত্র 24 করছেন, তানজিদ হাসান তামিম 1 ম্যাচ পরেই বাজে পারফর্ম করছেন, এইগুলা নিয়ে আসলে আলোচনা করতে চায় না, কারণ আপনি আলটিমেটলি ইন্ডিভিজুয়াল ক্রিকেটার নিয়ে খুব বেশি এখানে বেনিফিট T20 ক্রিকেটে তুলতে পারবেন না। আলটিমেটলি আপনার অ্যাজ এ টিম জিততে হবে, সেই জেতার জায়গাটাতে অ্যাজ এ টিম হিসেবে আপনি কত স্কোর করতে পারেন। আপনার পাওয়ার প্লেতে যদি 6 ওভারে আপনার ওপেনাররা 30 করে আসে, সেটার জন্য আপনার পরের ব্যাটসম্যানরা কিভাবে ব্যাটিংটা করে, আপনার ওপেনাররা যদি 6 ওভারে 70 রেখে আসে, তার জন্য পরের ব্যাটসম্যানরা কিভাবে ব্যাটিং করে, আপনার যদি দ্রুত উইকেট ফল করে, তার জন্য পরের ব্যাটসম্যানরা, আমরা কিন্তু IPL এ খুব দ্রুতই দেখছি যে 40, 50, 60 রানে 5 উইকেট 6 উইকেট পড়ার পরেও এমন অজস্র ঘটনা ঘটছে, যেখানে রানটাকে তারা 200 বা 220 ক্যারি করছে, অর্থাৎ তাদের মধ্যে ওই ইন্টেন্টের জায়গাটা খুব স্বাভাবিকভাবেই থাকছে, যে তারাও চাইলে আসলে সেই স্কোরটাকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারে। সো আমার প্রশ্নটা, আমার কথা বলার জায়গাটা আসলে ঠিক সেখানেই, যে বাংলাদেশ দলের এই সিরিজ থেকে আসলে
কোনো কিছু পাবার জায়গাটা ঠিক কোথায়? বাংলাদেশ দল নিশ্চিত করেই এই সিরিজ থেকে নিজেদেরকে বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুত করার জন্যই এই সিরিজটা খেলছে। তো সেই সিরিজে বাংলাদেশ দলের প্রস্তুতির জায়গা ঠিক কতটা হচ্ছে? রিয়াদের 103 মিটারের ওই ছক্কা বা আপনি তাওহিদ হৃদয়ের ওই যে ছক্কাগুলো দেখেই কি আপনি আসলে বিশ্বকাপের প্রস্তুতির জন্য সর্বোচ্চ ভাবে নিজেকে রেডি করে ফেলতে পারছেন? এই প্রশ্নগুলো নিশ্চিত করে আসলে বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটা কোশ্চেন মার্ক হয়ে যাচ্ছে স্বয়ং নিজেই। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আরো একটা ম্যাচ বাকি রয়েছে। প্রত্যাশা থাকবে প্রথম দুই ম্যাচের মতো আসলে তৃতীয় ম্যাচে বাংলাদেশ দল টসে জিতে অন্তত বোলিং করবে না, নিজেদের ব্যাটিংটাকে যাচাই করার জন্য বাংলাদেশ আগে ব্যাট করবে। স্কোর যেটাই হোক, নিজেদের অবস্থান সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে, সেই অনুযায়ী টিম কাজ করতে পারবে আলটিমেটলি। আমার কাছে মনে হয় যে যেহেতু এরপরে বাংলাদেশ ইউএস এর সঙ্গে একটা সিরিজ খেলবে, তারপরে বাংলাদেশকে বিশ্বকাপে নামতে হবে, সো জিম্বাবুয়ে এখন আসলে বাংলাদেশের জন্য মোটামুটি একটা প্রতিপক্ষ বলা যেতে পারে, যার এগেনস্টে আপনি সেই প্রিপারেশনটা নিবেন। সো আলটিমেটলি সেই সুযোগটা নিশ্চয়ই বাংলাদেশ দল তারা আসলে হাতছাড়া করতে চাইবে না, সেটাই প্রত্যাশা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।